গল্পের শুরুতেই ড্রাসা নামের এক রহস্যময় মেয়েকে দেখানো হয়। সে একটা ঘন জঙ্গলের ভেতরের গুহায় বসে টানা 2 দিন ধরে তার শিকারের জন্য উৎপেতে বসে আছে, কারণ সে একজন পেশাদার স্নাইপার। অবশেষে সেই সময়টা চলে আসে। দূর থেকে সে দেখতে পায় তার মেইন টার্গেট প্লেন থেকে নিচে নামছে। ড্রাসা দম আটকে একদম ঠান্ডা মাথায় নিজের বন্দুকের ট্রিগার চেপে দেয়। ব্যাস, এক পারফেক্ট হেডশটে কোনো আওয়াজ না করেই মাটিতে পড়ে যায়। কাজ খতম করে ড্রাসা বুলেটের খালি খাপটা নিজের কাছে রেখে দেয়। হয়তো এটা তার নিজস্ব কোনো অদ্ভুত নিয়ম। আসলে সে যেই জায়গাটায় রয়েছে সেই জায়গাটাকে বলা হয় নরকের দরজা, কারণ এখানে বিজ্ঞানীরা মানুষের উপর এমন কিছু এক্সপেরিমেন্ট করেছিল যেই পরীক্ষাটা ফেল হয়ে যায়। আর মানুষগুলো থেকে এমন এক ক্রিয়েচার জন্ম হয়েছিল যেগুলো পুরো মানবজাতির জন্য হুমকি স্বরূপ। অন্যদিকে কাহিনীর আরেক মেইন ক্যারেক্টার লেভি একজন প্রাক্তন নেভি অফিসার। এক মধ্যরাতে সে হঠাৎ করেই একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। অতীতের কিছু পুরনো খারাপ স্মৃতি যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। নিজের মন শান্ত করতে সে মধ্যরাতে সমুদ্রের পাড়ে গিয়ে কিছুটা সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। সকাল হতেই দেখা যায় লেভি একা বসে কবিতা লিখছে। যুদ্ধের জীবনে অভ্যস্ত এই মানুষটা এখন একটা প্রাইভেট কোম্পানিতে কন্ট্রাক্টর হিসেবে কাজ করে, কিন্তু তার ভেতরের মানসিক অশান্তি তাকে কিছুতেই শান্ত হতে দিচ্ছে না। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে, যেখানে তাকে মেরিন বেস ক্যাম্পে দেখা করতে বলা হয়। সেখানে যাওয়ার পর লেভির সঙ্গে বার্থলোমিও নামক একজন মহিলার দেখা হয়ে যায়। বার্থলোমিও প্রথমে জানতে চায় লেভি তার নিজের আসল পরিচয় জানে কিনা। লেভি একদম পাত্তা না দেওয়ার মতো করে জবাব দেয়। সে বলে সে হয়তো কোনো বড় মেরিন অফিসার হবে, কিন্তু বার্থলোমিও তখন আসল কথাটা বলে। সে জানায় লেভির বাবা আর দাদু দুজনেই মারাত্মক স্নাইপার ছিল, আর লেভি নিজেও অফিসিয়ালি 200 জনের বেশি মানুষকে খতম করেছে। বার্থলোমিও সরাসরি জিজ্ঞাসা করে এটা কি সত্যি। লেভি ঠান্ডা মাথায় বলে সে এর চেয়েও বেশি মানুষকে মেরেছে, আর এখন তার জীবনে হারানোর মতো আর কিছুই নেই। এই কথা শোনার পর বার্থলোমিও তাকে 1 বছরের জন্য একটা টপ সিক্রেট মিশনের অফার দেয়। সে লেভির লাইফটা পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। কিছুক্ষণ ভাবার পর লেভি এই মিশনে যেতে রাজি হয়ে যায়। এদিকে লিথুনিয়া ড্রাসা তার মায়ের মৃত্যুবার্ষিকীতে একটা কবরস্থানে আসে, যেখানে তার বাবা অলরেডি ওয়েট করছিল। তার বাবা ড্রাসাকে জানায় যে তার ক্যান্সার হয়েছে। সে যদি আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে নিজে নিজে মারা না যায়, তবে সে নিজেই নিজের লাইফ শেষ করে দেবে, যাতে ওপারে গিয়ে তার স্ত্রীর সঙ্গে ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে। ড্রাসা বাবার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, যেন মনের ভেতরে এক অজানা খালি ভাব ফিল করছিল। এরপর সে শান্ত গলায় বলে, আমাকে যেতে হবে বাবা। বাবা তাকে থেকে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করলেও ড্রাসা জানায় সে একটা সিক্রেট মিশনের জন্য রওনা দিচ্ছে, আর এটাই হয়তো তার শেষ দেখা। এই কঠিন সিচুয়েশনে দাঁড়িয়ে কোনো কথা না বাড়িয়ে দুজনে একসঙ্গে একটা গান শোনে, যেন এই শেষ মুহূর্তটুকুই তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকে। পরের সিনে দেখা যায় লেভি অজ্ঞান অবস্থায় জেগে ওঠে। সে নিজেকে একটা চলন্ত প্লেনের ভেতরে দেখতে পায়, কিন্তু সে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছিল না। ওষুধের ঘোরে তার মাথাটা খুব ভারী লাগছিল। সে প্লেনের এক সৈনিককে জিজ্ঞাসা করে, আমি কোথায়? সৈনিকটি ছোট্ট করে বলে, সে যা জানতে চাইছে তা বলা যাবে না, কারণ এটা একটা সিক্রেট মিশন। এরপর সৈন্যটি লেভির সব পার্সোনাল জিনিসপত্র নিজের কাছে জমা নিয়ে জানায় তারা এখন নো ফ্লাই জোনে এসেছে। এখন তাকে প্লেন থেকে লাফ দিতে হবে আর বাকি পথ নিজে হেঁটে যেতে হবে। লেভি ভীষণ অবাক হয়ে তাকায়, কিন্তু তার কাছে আর কোনো রাস্তা ছিল না। সে প্যারাশুট পরে দরজার দিকে এগিয়ে যায়। বাতাসের প্রবল গতি দেখে এক মুহূর্ত থমকে দাঁড়ায়, তারপর একটা লম্বা শ্বাস নিয়ে নিচে লাফ দেয়। এরপর একটানা প্রায় 6 ঘন্টা হাঁটার পর লেভি অবশেষে একটা গিরিখাতে পৌঁছে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই তার সঙ্গে জেডি নামের এক লোকের দেখা হয়। জেডি হলো লেভির আগের ওয়াচার, যে এই রহস্যময় জায়গায় টানা 1 বছর ধরে ডিউটি করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জেডিও জানে না তারা আসলে দুনিয়ার কোন জায়গায় আছে। চারপাশটা যেন এক অদ্ভুত মায়াবী দুনিয়া, যেখানে বাস্তবের কোনো গ্যারান্টি নেই। জেডি লেভিকে পরিষ্কার বুঝিয়ে দেয় যে তাকে এই জায়গায় পুরো 365 দিন অর্থাৎ 1 বছর কাটাতে হবে। লেভি যেহেতু সেপ্টেম্বর মাসে পৌঁছেছে, তাই আগামী সেপ্টেম্বর পর্যন্ত এখানেই থাকতে হবে। তারপর সে গিরিখাতের দিকে হাত দেখিয়ে বোঝায় যে ওটাই হলো গর্জ। এর মাঝে আছে শুধু অন্তহীন অন্ধকার, আর ওপারে আছে ইস্টার্ন টাওয়ার। কিন্তু ওই ইস্টার্ন টাওয়ারের ওয়াচারদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করা সম্পূর্ণ নিষেধ। জেডি বলে দেয় এইখানে লেভিকে একদম একা থাকতে হবে, তবে তার টিকে থাকার জন্য অস্ত্র, খাবার, ব্যাকআপ জেনারেটর আর কম্পিউটার সিস্টেম সবকিছুই এখানে আগে থেকে রেডি করা আছে। কিন্তু টুইস্ট এখানেই শেষ নয়। জেডি গম্ভীর গলায় বলে, এই গর্জের নিচে অসংখ্য ভয়ঙ্কর দানব লুকিয়ে আছে, যাদেরকে তারা হলোম্যান বলে ডাকে। এখানে ডিউটি করা প্রথম ওয়াচারই এদেরকে নাম দিয়েছিল। জেডি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে বলে, এই জায়গাটা তার কাছে নরকের দরজার মতোই মনে হয়, আর তারা হলো নরকের দরজার দারোয়ান।
এরপর সে আরও একটা ভয়ঙ্কর সিক্রেট ফাঁস করে দেয়। ওয়েস্টার্ন আর ইস্টার্ন কান্ট্রি একসঙ্গে মিলে এই গার্ডস পাহারা দেয়। পুরো এলাকাটা স্যাটেলাইট জ্যামের আওতায় ঢাকা, যাকে ক্লোক বলা হয়। এই জায়গাটা এতটাই টপ সিক্রেট যে কোনো দেশের প্রেসিডেন্টও এর অস্তিত্বের কথা জানত না। এই কথা শুনে তার মনে হাজারটা প্রশ্ন জাগতে শুরু করে। এই গিরিখাতকে ঘিরে এত রহস্য কেন, আর এখানে আসলে কি চলছে? জেডি লেভিকে তার পুরো কাজ বুঝিয়ে দেয়। পরের দিন সকালে জেডির এখানে 1 বছর কমপ্লিট হয়ে যাবে। তাকে নিতে একটা হেলিকপ্টার এসে মাটিতে নামে। লেভি দূর থেকে দেখে তারা প্রথমে জেডির আইডি কার্ড চেক করে কনফার্ম হচ্ছে, কিন্তু ঠিক তার পরের মুহূর্তে যা ঘটে তা অবিশ্বাস্য। তারা হঠাৎ করে জেডিকে গুলি করে ওখানেই মেরে ফেলে আর বার্থলোমিওকে ফোন করে কনফার্ম করে দেয়। তবে দূর থেকে দেখার কারণে লেভি এই খুনের আসল সত্যটা কিছুই জানতে পারে না। এভাবে সময় এগিয়ে চলে আর লেভি এই রহস্যময় বন্দি জীবনে 1 মাস কেটে যায়। সে প্রতিদিন সকালে চারপাশে সীমানা ধরে হাঁটে, সিকিউরিটি সিস্টেম চেক করে আর একাকিত্বের এই লাইফের সঙ্গে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। নিয়ম অনুযায়ী প্রতি 1 মাস পর তাকে রেডিও চেক করতে হয়। যথারীতি সে রেডিও অন করে। ওপাশ থেকে একটা চেনা গলা জানতে চায় সবকিছু ঠিক আছে কিনা, কিন্তু লেভি পাল্টা কিছু জিজ্ঞাসা করার আগেই ওপাশ থেকে রহস্যময় ব্যক্তিটি কানেকশন কেটে দেয়। একদিন লেভি তার বাগানে কাজ করছিল। হঠাৎ ইস্টার্ন পোস্টের দিকে চোখ পড়তেই তার নজর আটকে যায়। আসলে এটা একটা মেয়ে ছিল। মেয়েটি আর কেউ নয়, স্বয়ং ড্রাসা। সে দ্রুত নিজের বাইনোকুলারটা হাতে নেয় আর দেখতে পায় ড্রাসা সেখানে কাঠ কাটছে। ড্রাসাও একসময় বুঝতে পারে ওপার থেকে কেউ তাকে নোটিশ করছে, কিন্তু সে ওটাকে পাত্তা না দিয়ে নিজের মতোই কাজে বিজি থাকে। এক রাতে সেখানে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। লেভি ঘুমের ঘরে হঠাৎ করে দুঃস্বপ্ন দেখে সে চরম আঁতকে ওঠে। ঝড়ের ধাক্কায় ঘরের একটা কাচের গ্লাস ভেঙে পড়েছিল। লেভি হঠাৎ করেই খেয়াল করে অসাবধানতার কারণে কাঁচ লেগে তার পা কেটে গেছে। গ্লাসের টুকরোটা দিয়ে লেভি নিজেই নিজের পায়ে ড্রেসিং করে নেয়। এরপর সে ইস্টার্ন পোস্টের দিকে তাকিয়ে দেখতে পায় ড্রাসা ওপারে একা চুপচাপ বসে আছে। ড্রাসা কিছুই বলে না, শুধু এক দৃষ্টিতে লেভির দিকেই তাকিয়ে থাকে। দেখতে দেখতে এই রহস্যময় গিরিখাতে আরও একটা মাস কেটে যায়। এক সন্ধ্যায় লেভি বাইনোকুলার দিয়ে ওপারে তাকাতেই দেখতে পায় ড্রাসা নিজের জন্মদিন পালন করছে। হঠাৎ ড্রাসা লেভির নজর কাড়ার জন্য নিজের বন্দুক বের করে আকাশের দিকে গুলি ছোড়ে। লেভি এটা দেখে বেশ অবাক হলেও মুখে কিছুই বলে না। এরপর ড্রাসা একটা বড় বোর্ডে কিছু লিখে লেভির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এই জায়গার নিয়ম অনুযায়ী দুই পক্ষের অসারদের মধ্যে একদমই কথা বলা বারণ। তাই লেভি প্রথমে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু ড্রাসা নাছোড়বান্দা। সে হাল ছাড়ে না, কারণ আজ তার জন্মদিন। তাই তার মতে আজকে সে যা খুশি তাই করতে পারে। লেভি কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বের পর অবশেষে ওপর থেকে রেসপন্স করতে শুরু করে। এভাবেই তারা বোর্ডে লিখে লিখে একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে। মন ভালো করার জন্য তারা একে অপরের জন্য টার্গেট সেট করে স্নাইপিং করতে শুরু করে। কিন্তু খেলা চলাকালীন সময় হঠাৎ করে ড্রাসার চোখ আটকে যায় লেভির ওয়াচ টাওয়ারের ঠিক নিচ অংশে। সে দেখতে পায় একদল হলো সেখানে অ্যাটাক করছে। এদের দেখতে অনেকটা মানুষের মতো হলেও এরা সারা শরীরে গাছপালায় জড়িয়ে আছে। লেভি আর এক মুহূর্ত দেরি না করে নিজের অস্ত্র হাতে তুলে নেয়। এরপর তারা দুজনে দূর থেকে স্নাইপারের সাহায্যে হলদের উপরে অনবরত গুলি চালাতে শুরু করে। নিচে আগে থেকে যে মাইনগুলো বসানো ছিল সেগুলো একে একে বিস্ফোরিত হতে শুরু করে। বিস্ফোরণ আর গুলির কারণে সব হলো একে একে মরতে থাকে। কিন্তু ঠিক তখনই ড্রাসা খেয়াল করে একটা হলো লেভির ওয়াচ টাওয়ারের একদম কাছাকাছি পৌঁছে গেছে। সে দ্রুত নিজের বন্দুক তাক করে ঠিকই, কিন্তু ততক্ষণে একটু দেরি হয়ে যায়। অবশ্য লেভি নিজে শেষ মুহূর্তে অ্যাকশন নিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। ঠিক ওই সময় একটা হলো একটা মাইনের উপরে পা দিতেই প্রচণ্ড ব্লাস্ট হয়ে যায়, আর তার ধাক্কায় উপরে ড্রাসা নিজে আহত হয়ে পড়ে। পরদিন সকাল হলে ড্রাসা ধীরে ধীরে উঠে বসে। তার কপালে চোট লেগেছিল আর হাতেও একটা গভীর কাটা দাগ তৈরি হয়েছিল। কিন্তু এত কষ্টের পরেও সে লেভির দিকে তাকিয়ে হেসে বলে, এটাই আমার জীবনের সেরা জন্মদিন ছিল। লেভি মনে মনে মুচকি হেসে নিচে নেমে আসে এবং বিস্ফোরণে নষ্ট হয়ে যাওয়া ক্ষতি মেরামত করে নতুন মাইনগুলো আবারও রিভিল করতে শুরু করে। ধীরে ধীরে দিন পেরিয়ে ক্রিসমাস বা বড়দিন চলে আসে। ড্রাসা ওপার থেকে দেখতে পায় লেভি কষ্ট করে দূর থেকে তার জন্য একটা সুন্দর ক্রিসমাস ট্রি বানিয়েছে। এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায় এবং খুবই খুশি হয়। এরপর থেকে তারা দূর থেকে নিজেদের ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নিতে শুরু করে, যা তাদের একে অপরকে আরও কাছাকাছি আসতে সাহায্য করেছিল। এভাবেই প্রায় 6টা মাস পার হয়ে যায়। 14ই ফেব্রুয়ারি লেভি দেখতে পায় ড্রাসা অঝরে কাঁদছে। আসলে ড্রাসার বাবা আজকে এই পৃথিবী থেকে চির বিদায় নেবে, তাই সে মোমবাতি জ্বালায়। পরের দিন সকালে লেভি একটা বড় ডিসিশন নেয়। সে ঠিক করে যে কোনো মূল্যে ড্রাসার ওয়াচ টাওয়ারে যাবে। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না, কারণ দুটো টাওয়ারের মাঝখানে রয়েছে বিশাল এক অন্ধকার গর্জ বা গিরিখাত, যেখানে সামান্য একটা ভুল হলে নিশ্চিত মৃত্যু। তবু লেভি নিজের অস্ত্রের সাহায্যে একটা লেভেল ক্রসিং তৈরি করতে শুরু করে দেয়। ড্রাসা দূর থেকেই দেখে বুঝতে পারে লেভি তার দিকে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে।
সে প্রথমে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর সে নিজেও লেভিকে হেল্প করতে এগিয়ে আসে। লেভি একটা আরপিজি বন্দুক মডিফাই করে সেটার সাথে কেবল বেঁধে ওপারে শ্যুট করে দেয়। ড্রাসা ওপারে এটা খুব শক্ত করেই একটা গাছের সঙ্গে বেঁধে নেয়। অবশেষে খুব সুন্দর একটা লেভেল ক্রসিং রেডি হয়ে যায়। লেভি জঙ্গল থেকে কিছু ফুল নিয়ে তার টাওয়ারের দিকে রওনা দেয়, কিন্তু মাঝপথে ঝুলন্ত কেবল পার হওয়ার সময় লেভি হঠাৎ করেই আটকে যায় এবং দড়ি ধরে শূন্যে ঝুলতে শুরু করে। অবশেষে নিজের গায়ের জোরে হাতে ভর দিয়ে বাকি পথটুকু পার হয়ে যায়। আর এভাবেই দীর্ঘ 6 মাস পর তারা প্রথমবার একে অপরের সামনে আসে। লেভি ড্রাসার হাতে ফুলগুলো তুলে দেয় এবং তারা দুজন একসঙ্গে বসে অনেক গল্প করতে শুরু করে। কথার মাঝখানে তারা রিয়েলাইজ করে যে তারা এখনও জানে না এই রহস্যময় জায়গাটা আসলে পৃথিবীর ঠিক কোথায়। কথার ছলে লেভি জানায় সে ড্রাসার জন্য একটা কবিতাও লিখেছে। ড্রাসা খুব আগ্রহ নিয়ে কবিতার নাম জানতে চাইলে লেভি প্রথমে বলতে চায় না, তবে অনেক জোরাজুরি করার পর বলে ক্লাবস নাইট। পরের দিন সকালে লেভি যখন ক্যাবল দিয়ে নিজের ওয়াচ টাওয়ারের দিকে ফিরছিল, তখনই নিচে একটা মাইন কোনো একটা হলকে ডিটেক্ট করে অটোমেটিক ব্লাস্ট হয়ে যায়। এই মারাত্মক বিস্ফোরণের ধাক্কায় কেবলের এক প্রান্ত ছিঁড়ে যায় আর লেভি সোজা নিচের অন্ধকারের মধ্যে পড়ে যায়। ড্রাসাও লেভিকে বাঁচানোর জন্য নিজের পিঠে প্যারাশুট বেঁধে কোনো কিছু না ভেবে গিরিখাতের মধ্যে লাফ দেয়। সে এসে পড়ে নিচের একটা জলরাশিতে। কোনো মতে নিজেকে বাঁচিয়ে সে ডাঙায় উঠে আসে, কিন্তু দেখে যে লেভি নিচে একটা গাছের ডালে আটকে পড়ে আছে এবং কিছু অদ্ভুত জন্তু তাকে আক্রমণ করছে। ঠিক শেষ মুহূর্তে ড্রাসা সেখানে এসে গুলি চালিয়ে লেভিকে বাঁচিয়ে নেয়। নিচের এই পুরো জায়গাটা আর এই জন্তুগুলো দেখে মনে হচ্ছিল এরা হয়তো কোনো অদ্ভুত কারণে মিউটেশন হয়ে গেছে, কিন্তু কিভাবে হলো সেটাই এখন আসল রহস্য। তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক না কেন এখান থেকে বেঁচে ফিরতেই হবে। কিন্তু ঠিক তখনই কিছু ঘোড়ায় চড়া মনস্টার এসে তাদের উপরে আচমকায় হামলা করে। তারা দুজনে মিলে একসঙ্গে লড়াই করে এবং মনস্টারগুলোকে পরাস্ত করে দেয়। এরপর ড্রাসা খেয়াল করে সে ওপর থেকে নামার জন্য যেই দড়িটা এনেছিল সেটা জলের মধ্যে পড়ে হারিয়ে গেছে, আর ওটা ছাড়া এখন উপরে ওঠা একেবারে ইম্পসিবল। ওদিকে লেভি লক্ষ্য করে যেই মনস্টারগুলো তার সঙ্গে এতক্ষণ লড়াই করেছিল তাদের প্রত্যেকের শরীরে সেনাদের ইউনিফর্ম রয়েছে। সে বুঝতে পারে এরা আসলে সেই আর্মির টিম মেম্বার যাদের মধ্যে কেউ ছিল মার্কিন আর কেউ ছিল সোভিয়েত ইউনিয়নের, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গর্জের নিচে এসেছিল কিন্তু আর কোনোদিনও ফিরে যেতে পারেনি। এই তথ্যগুলো অবশ্য লেভিকে আসার আগে জেডি বলেছিল, কিন্তু এদের এমন ভয়ঙ্কর দশা কিভাবে হলো সেটাই এখন বুঝতে পারছিল না। এরপর তারা কিছুটা পথ হেঁটে সামনে এগিয়ে গেলে দেখতে পায় ওটা আসলে একটা পুরো ভুতুরে শহর, যেখানে তারা একটা পুরনো গির্জার ভেতরে ঢোকে এবং দেখতে পায় চারদিকে অসংখ্য কঙ্কাল পড়ে আছে আর তাদের প্রত্যেকের হাতে বিষের বোতল রয়েছে। ঠিক তখনই মাকড়সার মতো দেখতে কিছু অদ্ভুত মনস্টার তাদের উপরে হুট করে আক্রমণ করে বসে। তবে তারা বুঝতে পারে পুরো এলাকাটাই আসলে কোনো একটা মিউটেশনের কারণে হয়ে গেছে। এখানকার গাছপালা, পশু পাখি, এমনকি মানুষগুলো দানবে পরিণত হয়ে গেছে। একের পর এক মনস্টার তাদেরকে অ্যাটাক করতেই আছে, তাই তারা একটা বড় বিস্ফোরণ ঘটিয়ে কোনোমতে সেখান থেকে পালিয়ে বাঁচে। সামনে তারা একটা ল্যাব দেখতে পায়, সেটার ভেতরে ঢুকে পড়ে এবং দরজা লক করে ভারী জিনিসপত্র দিয়ে ব্যারিকেড করে দেয়। ল্যাবের ভেতরে তারা একটা পুরনো টেপ রেকর্ডের সঙ্গে একটা জেনারেটর খুঁজে পায়। জেনারেটরটা অন করতেই মনিটরের ভিডিওতে একজন মহিলা বিজ্ঞানীকে দেখতে পাওয়া যায়। সে জানায় যে এটা আসলে মিলিটারি রিসার্চ ল্যাব ছিল, যেখানে ইস্টার্ন আর ওয়েস্টার্ন সরকার যৌথভাবে একটা মারাত্মক বায়োলজিক্যাল অস্ত্র বানানোর জন্য চেষ্টা করেছিল। কিন্তু আচমকা সেখানে 8.1 মাত্রার একটা বিধ্বংসী ভূমিকম্প হয়, যার ফলে তাদের তৈরি করা সেই বিষাক্ত বায়োলজিক্যাল গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে। আর এই গ্যাসের সংস্পর্শে আসার কারণে সব প্রাণীর ডিএনএ একে অপরের সঙ্গে মিক্সড হয়ে যায়, আর সেখান থেকেই জন্ম নেয় এই হলো বা মনস্টারগুলো। বিজ্ঞানী ভিডিওতে আরও ওয়ার্নিং দিয়ে বলে, যদি কোনো মানুষ এই গ্যাসের মধ্যে টানা 15 ঘন্টার বেশি সময় থাকে সেও সংক্রমিত হয়ে যাবে এবং 5 দিনের মধ্যে তার শরীরেও লক্ষণ দেখা দেবে। তারা ভিডিওতে খেয়াল করে ওই মহিলা বিজ্ঞানী নিজেও এই গ্যাসে সংক্রমিত হয়ে গেছে। সে আরও বলে এই গ্যাস যদি কোনোভাবে এই গর্জের বাইরে চলে যায় তবে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। সব দেখে তারা বুঝতে পারে ঠিক এই কারণেই দুই দেশের সরকার এই জায়গাটাকে দুনিয়ার বুক থেকে গোপনে লুকিয়ে রেখেছে এবং প্রতি বছর এখানে 2 জন টপ লেভেলের স্নাইপারকে পাহারায় পাঠানো হয়। এরপর লেভি আর ড্রাসা ল্যাবের ভেতরে অন্য একটা রুমে আসলে সেখানে 2000 সালের শেষের দিকে একটা পুরনো কম্পিউটার খুঁজে পায়। লেভি সেটা অন করে চেক করতে জানতে পারে যে এই পুরো জায়গাটা হলো ডার্ক লেক নামক একটা আধা সামরিক কর্পোরেশনের বা প্রাইভেট কোম্পানির, আর তারাই আসলে টাকা দিয়ে এদের মতো ওয়াচার ভাড়া করে এখানে পাঠায়। এই মিশনে যাদেরকে পাঠানো হয় সাধারণত দুনিয়ায় তাদের আপন বলতে কোনো পরিবার থাকে না। তারা কম্পিউটারে আরও কিছু তথ্য ঘেঁটে জানতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বিরুদ্ধে লড়াই করার জন্য এই ল্যাব আসলে তৈরি করা হয়েছিল। শুধু তাই নয়, এই ল্যাবের সেফটি প্রোটোকল হিসেবে এখানে আগে থেকেই একটা পারমাণবিক বোমা সেট করে রাখা হয়েছে, যেটার বিস্ফোরণের ক্ষমতা মোটামুটি 4 কিলোমিটার।
সব দেখে তারা ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসতেই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। তারা দেখে তাদের ফেলে আসা ব্যাগটা বাইরে কেউ একটা নিখুঁত ফাঁদ হিসেবে পেতে রেখেছে। এর মানে হলো এখানকার মনস্টাররা শুধু হিংস্রই নয়, বরং তারা যথেষ্ট বুদ্ধিমানও বটে। ঠিক ওই মুহূর্তেই একটা হলোম্যান ড্রাসাকে আক্রমণের ফাঁদে ফেলে দেয় এবং গাছের শক্ত শিকড় দিয়ে তার পা পেঁচি হ্যাঁচকা টেনে ভেতরের দিকে নিয়ে যেতে শুরু করে। ড্রাসা আপ্রাণ চেষ্টা করেও নিজেকে ওই শিকড় থেকে মুক্ত করতে পারছিল না। এক পর্যায়ে খাদের ভেতরে একটা শক্ত পাথরের সঙ্গে তার মাথায় জোরে ধাক্কা লাগে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে ড্রাসা দেখতে পায় হলোম্যানটি তাকে খুব শক্ত করে বেঁধে রেখেছে। সে নিজের সবটুকু জোর খাটিয়ে কোনো রকমের এক হাত মুক্ত করে হলোটির সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু হলোম্যানটি ছিল অত্যন্ত শক্তিশালী। তাই একা একা তার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া ড্রাসার পক্ষে খুবই কঠিন হয়ে পড়ছিল। ঠিক শেষ মুহূর্তে লেভি সেখানে এসে হাজির হয়। সে ড্রাসাকে উদ্ধার করে এবং লড়াই করে ওই হলোম্যানটিকে খতম করে দেয়। লেভি মরে যাওয়া হলোটার গায়ের পোশাক ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে এটা আসলে অন্য কেউ নয়, এই ছিল গর্জের ডিউটিতে আসা একদম প্রথম ওয়াচার্স। এরপর তারা চারপাশটা দেখে ফিল করে যে তারা এখন মাটির নিচের গোপন ঘাঁটির মধ্যে রয়েছে, যেখানে একসময় ওই বিষাক্ত কেমিক্যালের অস্ত্র তৈরি করা হতো। এই পুরো জায়গাটাতে বহু প্রাণী বছরের পর বছর মিউটেট হয়ে আছে। তারা সেখান থেকে সাবধানে বেরিয়ে আসার চেষ্টা করতেই হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে কিছু মিউটেট মনস্টার ড্রাসার উপরে ঝাঁপিয়ে পড়ে। লেভি নিজের তরল দিয়ে একের পর এক মনস্টারকে কেটে কেটে কুচি কুচি করে ফেলে এবং শেষমেশ একটা গ্রেনেড মেরে বিশাল বিস্ফোরণ ঘটিয়ে ওই পুরো এলাকাটাকে ধুলোয় মিশিয়ে দেয়। এরপর তারা অনেকটা পথ পেরিয়ে একটা পুরনো সামরিক ঘাঁটিতে পৌঁছায়। সেখানে তারা কয়েকটা পুরনো জিপ গাড়ি দেখতে পায়। গাড়িগুলো দেখে তাদের মাথায় একটা আইডিয়া চলে আসে। তারা বুঝতে পারে এই গাড়িগুলোকে মেকানিজম করে উপরে ওঠার জন্য ব্যবহার করা সম্ভব। তাই তারা মোটা তারের সাহায্যে একটা গাড়িকে বেঁধে উপরে ওঠার প্ল্যান করে। কিন্তু গাড়িটা যখন কেবল বেয়ে মাঝপথে ওঠে, তখনই চারপাশ থেকে আবারও একজাক মনস্টার তাদের উপরে হিংস্রভাবে আক্রমণ চালায়। লেভি আর ড্রাসা একজোট হয়ে লড়াই করে প্রথমত মনস্টারগুলোকে ধ্বংস করতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে মনস্টারদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে তাদেরকে সামলানো অসম্ভব হয়ে পড়ে। তখন লেভি জলদি করে গাড়ির তেলের ট্যাঙ্কিটা ওপেন করে দেয় এবং একটা ফ্লেয়ার জ্বালিয়ে মনস্টারগুলোর দিকে ছুঁড়ে মারে। ব্যাস, মুহূর্তের মধ্যেই এক প্রচণ্ড বিকট বিস্ফোরণের কারণে মনস্টারগুলোর সঙ্গে সঙ্গে ওই গাড়িটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তবে ভাগ্য ভালো থাকায় একদম শেষ মুহূর্তে একটা নিরাপদ দেয়ালের প্রান্ত ধরে আশ্রয় নেয় এবং দড়ি কেটে কোনো মতে নিজেদের ওয়াচ টাওয়ারে ফিরে আসে। টাওয়ারে ফিরে তারা একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তাই তারা নিজেদের শরীর ইনফেক্টেড হয়েছে কিনা তা কনফার্ম করার জন্য আগামী 5 দিন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। নিয়ম ঠিক হয় যদি এই 5 দিনের মধ্যে কারো শরীরে মনস্টার লক্ষণ না দেখা যায়, তবে সে নিজেই নিজের জীবন শেষ করে দেবে। আর যদি দুজনেই সুস্থ থাকে তবে তারা এখান থেকে চিরকালের মতো পালিয়ে যাবে। পরের দিন লেভি ডেইলি রেডিও চেক করার জন্য নিজের ওয়াচ টাওয়ারে ফিরে যায়। তখনই ওপাশ থেকে বার্থলোমিও তার সঙ্গে রেডিওতে যোগাযোগ করে। বার্থলোমিও অলরেডি জানতে পেরেছে যে গর্জের নিচে ল্যাবের কম্পিউটারটি অন করা হয়েছে। বার্থলোমিও প্রথমে ভেবেছিল ইস্টার্ন ওয়াচারদের মধ্যে হয়তো এই কাজটা কেউ করেছে, কিন্তু ল্যাবের গোপন ক্যামেরা ফুটেজ চেক করলে দেখতে পায় যে সেখানে লেভি আর ড্রাসা দুজনেই ছিল এবং তারা তাদের সব সত্যি জেনে গেছে। বার্থলোমিও বুঝতে পারে যে এদেরকে বাঁচিয়ে রাখলে সব সিক্রেট ফাঁস হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় লেভিকে দুনিয়া থেকে সরিয়ে দেবে আর এই খুনের দায়িত্বটা সে নিজেই কাঁধে তুলে নেয়। সকালে লেভি যখন টাওয়ারের নিচের মাইনগুলো ঠিকঠাক করছিল তখন সে দূর থেকে বার্থলোমের একটা হেলিকপ্টার আসতে দেখতে পায়। বিপদ বুঝে লেভি আর ড্রাসা দুজনেই মিলে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বার্থলোমিও তাদেরকে ধাওয়া করার জন্য এক ঝাঁক কিলার ড্রোন পাঠায়। তারা দুজনে এক জায়গায় দাঁড়িয়ে অসাধারণ টিমওয়ার্ক দেখিয়ে সবকটা ড্রোনকে গুলি করে ধ্বংস করে দেয়। এরপর তারা একটা উঁচু পাহাড়ি জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা পুরো দ্বীপের স্যাটেলাইট জ্যামারগুলো এক এক করে নষ্ট করে দেয়, যেখানে তারা আগে থেকেই অনেকগুলো মাইন সেট করে রেখেছিল। আর জ্যামারগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেই পুরো নিউক্লিয়ার বোমাটাও কাউন্টডাউন করতে শুরু হয়ে যায়। ওদিকে বার্থলোমিও দলবল নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিস্ফোরণের কারণে বার্থলোমের হেলিকপ্টার সহ মাঝ আকাশেই মারা যায় এবং এলাকাটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ড্রাসা সেই নিউক্লিয়ার বিস্ফোরণের মারাত্মক শকওয়েভ থেকে বাঁচতে একটা নিরাপদ দূরত্বে পৌঁছে গেলেও লেভি আর সময় মতো ফিরতে পারছিল না। এরপর বেশ কয়েকদিন ধরে ড্রাসা একটা নির্জন গুহায় লুকিয়ে থাকে। সে অপেক্ষা করছিল দেখার জন্য যে তার শরীরে মিউটেটেড কোনো লক্ষণ দেখা যায় কিনা, কারণ যদি সে সংক্রামিত হতো তাহলে প্রতিজ্ঞা অনুযায়ী সে নিজেকে শেষ করে দিত, কিন্তু অলৌকিকভাবে সে সম্পূর্ণ সুস্থ থাকে। এরপর দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। ড্রাসা এখন নিজের পুরনো পরিচয় লুকিয়ে ফ্রান্সে চলে এসেছে এবং সেখানে একটা নতুন ও সাধারণ জীবন শুরু করেছে। দ্বীপে থাকার সময় তারা দুজনে ডিসিশন নিয়েছিল যে সবকিছু ঠিকঠাক শেষ হয়ে গেলে তারা ফ্রান্সে গিয়ে একসঙ্গে জীবন কাটাবে। লেভি তো আর নেই, তাই ড্রাসা একা একাই লেভির দেওয়া সেই পুরনো নোটটি পকেট থেকে বের করে। চিঠির উপরে লেখা ছিল,
আমি যদি কোনোদিন না ফিরে আসি তবেই কেবল এটা পড়ো। নোটের ভেতরে লেভির নিজের হাতের লেখা সেই পুরনো কবিতাটি ছিল, যার নাম ছিল ক্লাবস নাইট। ড্রাসা তখন ফ্রান্সের একটা ছিমছাম রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করছিল। হঠাৎ কাজ করতে করতে দরজার দিকে তাকাতে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি অন্য কেউ নয়, সে স্বয়ং লেভি ছিল। লেভি ড্রাসার সামনে এসে দাঁড়ায় এবং জানায় সেদিনের বিস্ফোরণে সে গুরুতর আহত হয়েছিল ঠিকই, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায়। এরপর সুস্থ হয়ে ড্রাসার খোঁজে এখানে আসতে আসতে তার অনেকটা সময় লেগে গেছে। এত বছর পর নিজের ভালোবাসাকে এভাবে ফিরে পেয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। এই হ্যাপি এন্ডিংয়ের সঙ্গে সঙ্গে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।